বাংলাদেশ ব্যাংক দেখেছে যে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পাচারের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয়। অতএব এই পাচার কার্যকে যদি আমরা প্রতিহত করতে চাই তবে আপাতত এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বৈধতা দানের কোনো সুযোগ আমাদের দেশে নেই। ক্রিপ্টোকারেন্সি বলি বা ডিজিটাল কারেন্সি বলি, এটা হচ্ছে আজকের যুগের বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা অনেক দেশে এটা বৈধ করেছে, অনেক দেশে এখানে করেনি, অনেক দেশ চিন্তা করছে কীভাবে এটা বৈধতা দেবে। তো আমাদের দেশে আসলে এটা নিয়ে এটা বৈধতা না দিয়ে একসময় আমরা পারবো না, করতেই হবে। অর্থনীতির কিছু নীতিমালা মেনে চলতে হবে, সেই জিনিসগুলো যদি ঠিকমতো মেনে করা হয় তাহলে ক্রিপ্টোকারেন্সিতে কোনো সমস্যা নেই। সো এই দুইটা ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতে পারতেছেন, একজন বিটকয়েন অথবা ক্রিপ্টো এই জিনিসগুলো সম্পর্কে পজিটিভ কিছু কথাবার্তা বলতেছে, এট দ্য সেম টাইম আরেকজন বিটকয়েন অথবা ক্রিপ্টো এই জিনিসগুলো সম্পর্কে কিছু নেগেটিভ কমেন্ট করতেছে, এবং ওনাদের দুইজনেরই কথার পিছনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লজিক আছে। সো আপনি যদি ক্রিপ্টো সেক্টর সম্পর্কে একটু হইলেও ইন্টারেস্টেড থাকেন অথবা আপনি ক্রিপ্টো সেক্টরের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পয়সার দুইটা পাশ সম্পর্কেই জানতে হবে। কারণ এক পাশে ক্রিপ্টো সেক্টর থেকে মানুষ যেমন প্রফিট করতেছে অথবা এই ক্রিপ্টো ব্লকচেইন এই টেকনোলজিগুলো ইউজ করে অনেক ভালো ভালো কাজ করতেছে, অপরদিকে সেম এই জিনিসটাই অথবা এই প্রজেক্ট ইউজ করে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যামও করতেছে। সো আপনি যদি দুইটার মধ্যে ডিফারেন্স না বুঝেন, অর্থাৎ কোনটা লেজিট আর কোনটা ফেক, তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদেও পড়তে পারেন। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনারা ক্রিপ্টো, বিটকয়েন, ব্লকচেইনের ভালো জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারেন, আর যে জিনিসগুলো ফেক অথবা যেখান থেকে মানুষ প্রতারণার শিকার হইতেছে ওই জিনিসগুলো থেকে বাঁচতে পারেন। সো ফার্স্টে আমি প্রথম ভিডিওর এক্সপ্লেনেশনটা দিই যে উনি কেন বলতেছে যে ক্রিপ্টোকারেন্সি অথবা বিটকয়েন এইগুলোর বৈধতা বর্তমানে বাংলাদেশে দেওয়া সম্ভব না। এরপরে আমি সেকেন্ড ভিডিওর এক্সপ্লেনেশন দিব যে ওখানে কেন পজিটিভলি কথাগুলো বলা হইতেছে। সো দেখেন, ফার্স্ট ভিডিওতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক সহ আমরা সবাই জানি যে লাস্ট কয়েক বছরে বাংলাদেশ থেকে কিন্তু কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ক্রিপ্টোকারেন্সিগুলো ব্যবহার করা হইতেছে। আর ক্রিপ্টোকারেন্সি কেন ব্যবহার করা হইতেছে? কারণ ক্রিপ্টোকারেন্সি যখন ক্রিয়েট করা হয়েছিল তখন কিন্তু এই প্রবলেমের সলিউশন হিসেবেই কিন্তু এটা ক্রিয়েট করা হয়েছে। অর্থাৎ সাতোশি নাকামোতো যখন দেখলো সে একটা জায়গা থেকে আরেক জায়গায় ব্যাংক ট্রান্সফার করতে গেলে অনেক হ্যাসেল নিতে হচ্ছে, অনেক ডকুমেন্টস ফিল আপ করা লাগতেছে, তারপর একটা লেন্দি প্রসেস, তখন গিয়ে সে বিটকয়েন এবং ব্লকচেইন এই টেকনোলজি ইন্ট্রোডিউস করাই দিল, যেখানে প্রতিটা ট্রানজাকশন পিয়ার টু পিয়ার হয়, যার ফলে মিডল ম্যানের কোনো সুযোগ নাই এবং ট্রানজাকশনগুলো সেকেন্ডের মধ্যে স্মুথলি হয়ে যায়। সো সে যখন এই জিনিসটা বানাইছিল তখন কিন্তু তার এরকম কোনো বাজে ইন্টেনশন ছিল না, বাট আমরা তো মানুষ, যার ফলে আমাদের কিন্তু ভালো জিনিসটা সহ্য হইল না, আমরা এই জিনিসটাকে স্ক্যামের দিকে নিয়ে গেলাম। আপনি জাস্ট চিন্তা করেন, বর্তমান সময় আমরা যদি একটা দেশ থেকে আরেকটা দেশে টাকা ট্রান্সফার করতে যাই তাহলে আমাদের কতগুলো ডকুমেন্টস এর মধ্যে দিয়ে যাইতে হবে, এরপরে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের মধ্যে টাকা যাবে, এরপরে সেই ব্যাংক থেকে যে পার্সন তার ব্যাংকের মধ্যে টাকা যাবে। সো এইটা বলতে পারেন বিশাল একটা প্রসেস। বাট যারা বর্তমান যুগে পেমেন্ট সিস্টেম হিসেবে বিটকয়েন অথবা ব্লকচেইন ইউজ করতেছে তাদের কিন্তু যত বড় অ্যামাউন্টই হোক না কেন, ওইটা আপনি যদি একটা ব্লকচেইনের মাধ্যমে ট্রান্সফার করেন, সেটা হইতে পারে BEP20, সেটা হইতে পারে TRC20, তাহলে আপনার সর্বোচ্চ 1 মিনিট লাগবে ডলারটা ট্রান্সফার হইতে, এবং এইটা ফুললি ট্রান্সপারেন্ট। আমি যদি আপনাকে আমার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিই, আপনি একদম ট্রান্সপারেন্টলি সবকিছু দেখতে পারবেন যে আমি কার কাছ থেকে কি পরিমাণ অ্যামাউন্ট রিসিভ করতেছি অথবা কার ওয়ালেটের মধ্যে আমি কত পরিমাণ ডলার সেন্ড করতেছি, ইভেন আমি ওই ওয়ালেটের মধ্যে কি পরিমাণ টোকেন হোল্ড করতেছি, কোন কোন টোকেন, সবকিছু আপনি দেখতে পারবেন। বাট আপনি যদি ব্যাংকের কথা চিন্তা করেন তাহলে আমার ব্যাংকের মধ্যে আজকে কত টাকা আছে আপনি কোনো জীবনও বের করতে পারবেন না। সো এই ব্লকচেইন টেকনোলজিটা কিন্তু আসলে ভালো কাজে ইউজ করার জন্য বানানো হয়েছিল, কিন্তু মানুষ মানি লন্ডারিং এর মতো বাজে কাজে ইউজ করার জন্য এই জিনিসটার নাম এতটা খারাপ হইতেছে। সো উনি যে কথাগুলো বলছে এটা 100% রাইট, বাট এটা কিন্তু একটা সলিউশনও আছে। আমরা যদি শুধু প্রবলেম নিয়েই পড়ে থাকি তাহলে তো আমরা এই টেকনোলজি কোনো জীবন অ্যাডাপ্ট করতে পারবো না। ইউরোপের অনেক ভালো ভালো কান্ট্রিতে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া আছে। ইভেন মিডল ইস্টের কান্ট্রি UAE তে ক্রিপ্টোকারেন্সি ফুললি লিগাল, স্পেশালি দুবাইতে বিটকয়েনের ATM বুথ আছে। সো তাদের দেশ থেকে কি টাকা পাচার হইতেছে না? অথবা ওই দেশের মানুষজন কি বিটকয়েন অথবা ব্লকচেইন ইউজ করে খারাপ কাজ করতেছে না? অবশ্যই এগুলা করতেছে, বাট এগুলোর জন্য আইনও আছে। সো আমি সলিউশনের কথাটা একটু পরে বলতেছি যে কিভাবে জিনিসটাকে রেগুলেট করা যায়, বাট তার আগে বুঝতে হবে এই জিনিসটা কেন রেগুলেট করা প্রয়োজন। সো আমরা তো একটা দেখলাম যে এটার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনারা হয়তো অনেকেই শুনছেন বর্তমানে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যারা মানুষের সাথে ডেইলি স্ক্যাম করতেছে এবং সেই সব প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি ইউজ করা হইতেছে। এখন আপনি যদি এই স্ক্যাম করার কারণে ক্রিপ্টোকারেন্সির উপরে দোষ চাপাই দেন তাহলে কিন্তু এটা লজিক্যাল হইল না, কারণ বিটকয়েন কিন্তু বেসিক্যালি একটা কারেন্সি। এখন এই কারেন্সিকে মানুষ কোন ভাবে ইউজ করতেছে এটা কিন্তু তার উপর ডিপেন্ড করতেছে। সো কেউ যদি এটা খারাপ ভাবে ইউজ করে তাহলে এটা তার দোষ, বাট এটা ক্রিপ্টোকারেন্সি অথবা এই টেকনোলজির কোনো দোষ নাই। আপনারা হয়তো বা MTF এর নাম তো সবাই শুনছেন, তারা কিন্তু বাংলাদেশ থেকে 11,000 কোটি টাকা আত্মসাৎ করে
নিয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন যে আমরা কতটা পিছায় আছি, যে একটা বাইরের দেশের কোম্পানি আমাদের দেশ থেকে 11,000 কোটি টাকা নিয়ে গেল, অথচ আমাদের জনগণ যখন এমটিএফ এর মধ্যে ইনভেস্ট করতেছিল তখন তারা এই জিনিসটা বুঝতেই পারতেছিল না যে তারা একটা ফেক প্ল্যাটফর্মের মধ্যে ইনভেস্ট করতেছে। কারণ এইটা হয়তো আপনারা শুনছেন, এমটিএফ বেসিক্যালি এটা দাবি করতো যে তাদের প্ল্যাটফর্মের মধ্যে ট্রেডিং করা যায়, কিন্তু তারা কোনো ট্রেডিং এর প্ল্যাটফর্মই না, তারা জাস্ট মানুষকে ব্যালেন্সটা নাম্বার হিসেবে শো করাইতো এবং সেখানে মানুষ যে পরিমাণে ফান্ড ডিপোজিট করতো ওখান থেকে তারা সেই ফান্ড OKX এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যাইতো এন্ড দেন সেইখান থেকে তাদের পার্সোনাল ওয়ালেটে নিত। তার মানে OKX হইতেছে অরিজিনাল এক্সচেঞ্জ। সো এই কনসেপ্টটা আরো ভালো করে বোঝার জন্য আপনারা এই ভিডিওটা একটু দেখেন। এমটিভি যে কাজটা করেছিল, ওরা নিজেদের মতো করে একটা নেটওয়ার্ক তৈরি করে সেখানে আপনাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিনিয়োগের কথা বলেছে, বাট ওটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির রিয়েল বিনিয়োগ না। OKX প্ল্যাটফর্মে ছিল কিন্তু ওদের মূল প্রোফাইলটা, যেটা এমটিএফের মূল, কিন্তু যারা বিনিয়োগকারী তারা কিন্তু কেউ OKX প্ল্যাটফর্মে থ্রো থেকে টাকা দেয়নি। এমটিএফ জনগণের কাছ থেকে টাকা ওদের পকেটে নিয়ে সেই টাকা OKX প্ল্যাটফর্মে ডিপোজিট করে তারা বাড়ি নিয়ে যাচ্ছে। সো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন, এই যে এত মানুষ ট্রেডিং এর নামে ইনভেস্ট করতেছিল তারা কিন্তু ফেক একটা জায়গায় ইনভেস্ট করতেছিল। যদি তারা অরিজিনাল জায়গায় ইনভেস্ট করতো, অর্থাৎ OKX এক্সচেঞ্জের মধ্যে যদি তাদের ফান্ড থাকতো, তাহলে সেইটা কিন্তু তারা যে কোনো সময় উইথড্র করতে পারতো, সেখানে কোনো স্ক্যামের চান্সই নাই। কারণ OKX একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, কাইন্ড অফ বাইন্যান্স, বাইবিট, বিটগেট এই ধরনের একটা এক্সচেঞ্জ। সো আমরা এই জিনিসটা কেন করছি? কারণ আমাদের মধ্যে ওই লেভেলের নলেজ নাই যে আমরা বুঝতে পারবো যে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। আর এই কারণে আমরা কিন্তু কিছুদিন পরই এই ধরনের স্ক্যামের শিকার হই। আপনারা আশেপাশে জাস্ট একটু নজর রাখলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের হাজারো প্ল্যাটফর্ম আছে যারা আপনাদেরকে ইনভেস্টমেন্টের কথা বলতেছে, যে এখানে আপনি আজকে ইনভেস্ট করেন, সামনে 2-3 মাসের মধ্যে আপনার সেই অ্যামাউন্টটা পুরো ডাবল হয়ে যাবে। এর পাশাপাশি আপনি যদি রেফার করে অন্য কাউকে আনতে পারেন, তাহলে সে যে অ্যামাউন্টটা এখানে ডিপোজিট করবে তার উপর আপনি 50% এর কমিশন পাবেন। এইরকম অসংখ্য এক্সাম্পল আছে। বাট মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের দেশে যেহেতু এই টেকনোলজি থেকে সবাইকে একদমই দূরে রাখা হয়েছে, সো সবার মধ্যে কিন্তু বেসিক কনসেপ্টটাও নাই। সো আমি মনে করি ফুল অ্যাক্সেস না দিলেও অন্ততপক্ষে বইয়ের মধ্যে অথবা আর্টিকেলের মাধ্যমে এই জিনিসটা বোঝানো দরকার যে এইটার আসলে কাজটা কি। কারণ আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন বাইরের দেশে এইসব টেকনোলজি অনেক আগায় গেছে। ব্লকচেইন টেকনোলজি ইউজ করে অনেক ভালো ভালো স্টার্টআপ বর্তমানে বাইরের দেশে দাঁড়ায় গেছে, সেইখানে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। সো এই কারণে আমি বলতেছিলাম একটা জিনিসের যেমন প্রবলেম আছে ওইটার কিন্তু সলিউশনও আছে, এবং আমাদের দেশে এরকম অনেক ট্যালেন্টেড মানুষ আছে যারা কিন্তু চাইলে এই জিনিসগুলোর সলিউশন বের করতে পারে। যেমন আপনারা এই ভিডিওটা একটু দেখেন। OKX প্ল্যাটফর্মে চিঠি লিখেছি, চিঠি প্রায় $3.7 মিলিয়ন আমরা ফ্রিজ করতে পেরেছি। সো কি বুঝলেন, এমটিএফ এর মাধ্যমে যে অ্যামাউন্ট আমাদের দেশ থেকে বাইরের দেশে চলে গেছিল সেইখান থেকে বড় একটা অ্যামাউন্ট কিন্তু সিআইডি বর্তমানে ফ্রিজ করতে পারছে। এবং এটা কিভাবে সম্ভব হয়েছে? ওই যে বলছিলাম OKX এক্সচেঞ্জের কথা। সো আমাদের দেশের সিআইডিরা যখন তাদের সাথে যোগাযোগ করছে এবং সবকিছু যখন তাদেরকে প্রুফ হিসাবে দেখাইছে, তখন ওই যে মানুষ এমটিএফ এক্সচেঞ্জের মতো যখন ডিপোজিট করতো, ওই অ্যামাউন্টটা স্ক্যামাররা যখন OKX এর মধ্যে ডিপোজিট করে ফেলতো, তখন কিন্তু ওই ফান্ড OKX এর মধ্যেই থাকতো। আপনি যখন কোনো একটা ক্রিপ্টো ওয়ালেট ইউজ করবেন তখন একটা ওয়ালেটের অ্যাড্রেস ক্রিয়েট হয়। সো আপনি যদি ওই অ্যাড্রেসের অন চেইন ডাটাগুলো একটু চেক করেন তাহলে বুঝতে পারবেন ওই অ্যাড্রেস থেকে কোথায় কোন অ্যামাউন্ট ট্রান্সফার করা হয়েছে। সো তারা কিন্তু এভাবে ইজিলি ট্র্যাক করে ফেলছে যে এমটিএফ থেকে প্রথমে OKX এর মধ্যে গেছে, এরপরে OKX থেকে ফান্ডগুলো অন্য জায়গায় চলে গেছে। বাট যে ফান্ড OKX এর মধ্যে ছিল ওই ফান্ড কিন্তু OKX ফ্রিজ করে রাখছে। সো এটা খুবই সিম্পল। আপনি যদি সুন্দর একটা রেগুলেশন নিয়ে আসেন ক্রিপ্টোর উপরে, এবং বাংলাদেশে যদি নিজস্ব একটা এক্সচেঞ্জ থাকে যেখানে যে কেউ চাইলে ক্রিপ্টোকারেন্সি ইউজ করতে পারবে, বাট এইটার জন্য অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করা লাগবে, এবং প্রতি কেওয়াইসি কমপ্লিট করার এগেইনস্টে আপনারা একটা করে ওয়ালেট অ্যাড্রেস দিবেন, এবং সেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি যে কোনো সময় চাইলে ট্র্যাক করতে পারবেন। সো কেউ যদি ওই ওয়ালেটের মাধ্যমে $1 মিলিয়ন ট্রান্সফার করতে যায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন ইজিলি যে এই ওয়ালেট অ্যাড্রেসটা সাসপিশিয়াস কিছু করার ট্রাই করতেছে। তখন ওই অ্যাড্রেসটা যার ছিল, অর্থাৎ ওই যে কেওয়াইসি কমপ্লিট করে রাখছিল, এটার জন্য কিন্তু বুঝতে পারবে যে এই ওয়ালেট অ্যাড্রেসটা আসলে কার। সো তখন কিন্তু একদম ইজিলি তাকে গিয়ে ধরা যাচ্ছে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, বাট এরকম কিন্তু সলিউশন বের করা যায়। যদি সলিউশন বের করা না যাইতো তাহলে কিন্তু কোনো দেশ এটা ইউজ করতে পারতো না। এখানে আপনারা দেখতে পারতেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ইউএস এর জন্য বিটকয়েনের রিজার্ভ ক্রিয়েট করতেছে। মানে আপনি জাস্ট এটা চিন্তা করেন, যদি এই জিনিসটার কোনো ভবিষ্যৎ না থাকতো তাহলে আমেরিকার মতো এত বড় একটা কান্ট্রি কিভাবে বিটকয়েনের রিজার্ভ ক্রিয়েট করার মতো পদক্ষেপ নিত। সো এটা অবশ্যই ফিউচারে গ্রো করবে বলেই কিন্তু বিটকয়েনের রিজার্ভটা তারা ক্রিয়েট করতেছে। ইভেন আপনি যদি এল সালভাডর কান্ট্রির কথা বলেন, তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন তারা প্রতিদিন একটা বিটকয়েন বাই করে। আমরা যদি নিচের দিকে চলে আসি, তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন প্রতিটা দিন কিন্তু একটা করে বিটকয়েন বাই করা হইতেছে। আর এল সালভাডর এমন একটা কান্ট্রি, তারা কিন্তু বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার হিসেবে অ্যাপ্রুভ করে দিছে। অর্থাৎ তাদের যে নিজস্ব কারেন্সি আছে, নাগরিকরা যদি চায় তাহলে সেই কারেন্সির পাশাপাশি বিটকয়েনকেও কিন্তু
কিন্তু ইউজ করতে পারবে। এবং আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন এল সালভাডোরে কিন্তু বিটকয়েন, ব্লকচেইন এইগুলা নিয়ে স্টাডিও করানো হচ্ছে। সো এইরকম অসংখ্য এক্সাম্পল আপনি পেয়ে যাবেন যেখানে কিন্তু জিনিসগুলোকে নর্মালাইজ করার ট্রাই করতেছে। এবং সামনে যখন পুরো দুনিয়া ওয়েব3 এর মধ্যে শিফট হয়ে যাবে তখন কিন্তু আসলে ব্লকচেইন ইউজ করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। সো আশা করি আপনারা এবার বুঝতে পারতেছেন যে প্রথম ভিডিওতে উনি বিটকয়েন অথবা ব্লকচেইন নিয়ে কেন নেগেটিভ কথাবার্তাগুলো বলতেছিল। সো এখন চলেন আপনাদেরকে আমি সেকেন্ড ভিডিওর এক্সপ্লেনেশনটা দিই যে উনি কেন বলতেছিল যে বিটকয়েন অথবা ব্লকচেইন টেকনোলজিকে অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। এর পিছনে একটাই কারণ, আমরা এটা সবাই জানি যে সামনে যত দিন যাইতে থাকবে ততই কিন্তু সবাই ভার্চুয়াল মুদ্রা ইউজ করতে থাকবে। এই নোট কিন্তু একটা সময় থাকবে না, আর ভার্চুয়াল মুদ্রা কিন্তু বেসিক্যালি সেই ক্রিপ্টোকারেন্সি। এখন আপনাদেরকে আমি বিটকয়েন অথবা ব্লকচেইনের কয়েকটা পজিটিভ দিকের কথা বলি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে উনি বিটকয়েন এত পজিটিভ কথাবার্তা কেন বললো। সো দেখেন, যেটা আপনাদেরকে প্রথমে আমি বলতেছিলাম, বিটকয়েন কিন্তু বেসিক্যালি ট্রেডিং করার জন্য অথবা স্ক্যাম করার জন্য বানানো হয়নি। এইটা বানানো হয়েছিল পেমেন্ট প্রবলেমের সলিউশন হিসেবে। বর্তমান সময় আপনি দুনিয়ার যে জায়গায় থাকেন না কেন, একটা ক্লিকের মাধ্যমে আপনি 1 মিনিটের মধ্যে যত বড় অ্যামাউন্টের ডলারই হোক না কেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একদম ইনস্ট্যান্ট ট্রান্সফার করে দিতে পারবেন। এবং এটার মধ্যে কোনো ধরনের কোনো মিডলম্যান থাকতেছে না, এটা পেয়ার টু পেয়ার হইতেছে, অর্থাৎ আপনি পাঠাবেন, সে রিসিভ করবে। সো আপনি যদি ইনভেস্টিং, ট্রেডিং এইগুলো সব বাদ দেন, আপনি যদি জাস্ট এই জিনিসটাকে পেমেন্ট মেথড হিসেবে ইউজ করেন তাহলে এইটা আনবিটেবল। অর্থাৎ এত কম চার্জ দিয়ে স্মুথলি এবং ইনস্ট্যান্ট ট্রান্সফার অন্য কোনো পেমেন্ট সিস্টেম করতেই পারবে না। সো বলতে পারেন এই টেকনোলজি আমাদের জন্য একটা আশীর্বাদ। এরপরে যদি আমি ট্রেডিং এর কথা বলি তাহলে এইটাকে আপনি গোল্ডের সাথে কম্পেয়ার করতে পারেন। আমরা দেখছি অনেক আগে গোল্ড কিন্তু একটা কারেন্সি হিসেবে ইউজ করা হইতো, পরবর্তীতে গোল্ডকে কিন্তু ডিজিটাল ফর্মে নিয়ে আসা হয়েছে, এন্ড দেন এখন কিন্তু গোল্ডের মধ্যে ট্রেডও করা যায়। সো মানুষ যখন দেখলো বিটকয়েনের প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, তখন মানুষ চিন্তা করলো বিটকয়েনের প্রাইস যখন কম থাকবে তখন কিনে রাখলো, এরপরে যখন বিটকয়েনের প্রাইস পাম্প করবে তখন তারা সেল করলে প্রফিট আসবে। সো এটার থেকে কিন্তু ট্রেডিং স্টার্ট হয়ে গেছে। সো কারো যদি স্টক মার্কেট অথবা ট্রেডিং এইগুলো নিয়ে ভালো পরিমাণে নলেজ থাকে তাহলে সে কিন্তু একদম ফেয়ার ওয়েতে ট্রেডিং এর মাধ্যমে প্রফিট করতে পারতেছে। এরপরে আরেকটা ভালো দিক হচ্ছে, এটা অলরেডি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ব্লকচেইন টেকনোলজি ফুললি ট্রান্সপারেন্ট। আপনি জাস্ট একটা অ্যাড্রেস ইউজ করে ওই অ্যাড্রেসটার মধ্যে কি কি হইতেছে সবকিছু বুঝতে পারবেন। যেমন আপনি যদি ইথার স্ক্যানের মধ্যে চলে আসেন এবং এইখানে যে একটা অ্যাড্রেস বার দেখতে পারতেছেন, এই অ্যাড্রেস বারে যদি আপনি যে কারো অ্যাড্রেস সার্চ করেন তাহলে কিন্তু আপনি ওই অ্যাড্রেসের একদম ফুল ডিটেলস দেখতে পারতেছেন। যেমন আমি যদি এখানে আমার ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করি তাহলে এইখানে কিন্তু আপনারা একদম সবকিছু দেখতে পারতেছেন যে আমার এই ওয়ালেটের মধ্যে কি পরিমাণে ট্রানজাকশন হয়েছে, অর্থাৎ আমি আমার এই ওয়ালেট থেকে অন্য কোন ওয়ালেটে কোন টোকেন ট্রান্সফার করছি এবং কত অ্যামাউন্টের সবকিছু কিন্তু একদম ট্রান্সপারেন্ট ওয়েতে দেখতে পারবেন। সো এটা হচ্ছে আরেকটা পজিটিভ দিক। এইগুলা যেহেতু ব্লকচেইনের মধ্যে থাকে, সো আপনি যদি আগামী 10 বছর পরে এসেও এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করেন তাহলে একদম সেম এই জিনিসগুলাই দেখতে পারবেন। এটা কখনো ভ্যানিশ হয়ে যাবে না, অথবা এইখান থেকে আমি চাইলে একটা ডাটাও চেঞ্জ করতে পারবো না। সো বুঝতে পারতেছেন যে কি লেভেলের ট্রান্সপারেন্সি এখানে আছে। আরেকটা সবথেকে বড় পজিটিভ দিক হচ্ছে ব্লকচেইন টেকনোলজি বর্তমান সময়ের সবথেকে সেফেস্ট টেকনোলজি। বর্তমান সময় যতগুলো অপারেটিং সিস্টেম আছে, হ্যাকাররা চাইলে যে কোনো অপারেটিং সিস্টেম কিন্তু হ্যাক করতে পারবে, বাট তারা কিন্তু ব্লকচেইনটা হ্যাক করতে পারবে না। আপনি কোথাও শুনবেন না যে ব্লকচেইন হ্যাক করে এই অ্যামাউন্টে ডলার নিয়ে গেছে। হ্যাঁ, এটাও হইতে পারে যে আপনি আপনার ওয়ালেটের ডিটেলস তার কাছে শেয়ার করছেন, অথবা সে কোনো না কোনোভাবে আপনার ওয়ালেটের যে সিড ফ্রেজ অথবা প্রাইভেট কি থাকে এটা জেনে ফেলছে, এরপরে সে আপনার ওয়ালেটের অ্যাক্সেস নিয়ে সেখান থেকে ট্রান্সফার করছে। বাট এইটা কখনো শুনবেন না যে গোটা একটা ব্লকচেইন হ্যাক হয়ে গেছে। এর কারণটা হচ্ছে একটা ব্লকচেইনের মধ্যে কিন্তু হাজার হাজার ব্লক থাকে এবং একটা ব্লক থেকে আরেকটা ব্লক কিন্তু টোটালি ডিফারেন্ট। সো কেউ যদি পুরো ব্লকচেইনটা হ্যাক করতে চায় তাহলে তাকে বেসিক্যালি প্রতিটা ব্লক হ্যাক করতে হবে। আর এখানে যেহেতু হিউজ অ্যামাউন্টের ব্লক থাকে, সো এই কারণে বলা হইতেছে ব্লকচেইন হ্যাক করা নিয়ার ইম্পসিবল। আর এই একটা কারণে আজ হোক কাল হোক প্রতিটা কোম্পানি ব্লকচেইন টেকনোলজি ইউজ করতে বাধ্য। সো মোটামুটি এই কয়েকটা উল্লেখযোগ্য ভালো দিক আছে ক্রিপ্টোকারেন্সি অথবা ব্লকচেইন অথবা বিটকয়েনের। আর খারাপ দিকগুলোর কথা তো আপনাদেরকে আমি প্রথমেই বললাম। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি বিটকয়েন, ব্লকচেইন এইগুলো নিয়ে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে ইন্টারেস্টেড থাকেন অথবা ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।